একজনের কবিতা আর দর্শন কিভাবে একটা গোটা উপমহাদেশের ইতিহাস বদলে দিতে পারে। আজকের আলোচনাটা ঠিক এমনই একজনকে নিয়ে। তিনি হলেন আল্লামা ইকবাল। চলুন তার জীবন আর ভাবনার জগতে একটু ঢু মারা যাক। তো প্রশ্নটা হলো, কে ছিলেন এই মানুষটা? কিভাবে একজন কবি, একজন দার্শনিক, আবার একজন আইনজীবী সব মিলিয়ে একটা পুরো প্রজন্মকে জাগিয়ে তুললেন? চলুন গল্পটা শোনা যাক। যে কোনো বড় মানুষের গল্প জানতে হলে তো শুরু করতে হয় একদম গোড়া থেকে, তাই না? তো চলুন আমরাও ফিরে যাই আল্লামা ইকবালের একেবারে শৈশবে। সময়টা ছিল 1877 সাল। জায়গাটা হলো আজকের পাকিস্তানের শিয়ালকোট। ভাবুন একবার, ব্রিটিশ শাসনের সেই টালমাটাল সময়ে তার জন্ম। স্বাভাবিকভাবেই ওই সময়টা তার চিন্তাভাবনার ওপর একটা বিরাট প্রভাব ফেলেছিল। আর তার পরিচয় নিয়ে একটা দারুণ ব্যাপার আছে জানেন? তার পূর্বপুরুষরা আসলে ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ। এই তথ্যটা কিন্তু তার পরিচয়ে একটা অন্যরকম মাত্রা এনে দেয় আর বুঝিয়ে দেয় যে এই উপমহাদেশের সাংস্কৃতিক ইতিহাসটা কতটা জটিল আর সমৃদ্ধ। শুধু কবি হিসেবে ভাবলে কিন্তু ইকবালকে পুরোটা বোঝা যাবে না। তিনি ছিলেন অসম্ভব মেধাবী একজন ছাত্র, একজন পণ্ডিত। তার পড়াশোনার জীবনটা দেখলে সত্যি অবাক হতে হয়। তার পড়াশোনার জার্নিটা দেখুন। লাহোরে অনার্স শেষ করেই সোজা চলে গেলেন ইউরোপে। ভাবা যায়, প্রথমে কেমব্রিজ থেকে এমএ করলেন, তারপর জার্মানির মিউনিক ইউনিভার্সিটি থেকে ফিলসফিতে পিএইচডি। মানে মাত্র কয়েক বছরের ব্যবধানে এত বড় বড় ডিগ্রি। এটা থেকেই বোঝা যায় তার মেধাটা কোন পর্যায়ের ছিল। আচ্ছা, এত পড়াশোনা করে ইউরোপ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে তিনি দেশে ফিরলেন 1908 সালে। আর ফিরেই পড়লেন এক বড় সিদ্ধান্তের সামনে। কি করবেন তিনি? সামনে তখন অনেকগুলো রাস্তা খোলা। একদিকে ছিল শিক্ষকতা। তিনি লাহোর গভর্নমেন্ট কলেজে ফিলসফি আর ইংরেজি সাহিত্য পড়াচ্ছেন। এমনকি লন্ডনেও কিছুদিনের জন্য আরবি পড়িয়েছেন। আবার অন্যদিকে আইন পেশা, সেখানেও তিনি দারুণভাবে সফল। মানে দুটো জগৎ একসাথেই সামলাচ্ছিলেন তিনি। কিন্তু দুটো নৌকায় তো আর সবসময় পা রাখা যায় না, তাই না? শেষ পর্যন্ত তাকে একটা পথ বেছে নিতেই হলো। তিনি শিক্ষকতা ছেড়ে দিলেন আর পুরো মন দিলেন আইন পেশা আর যেটা তার আত্মার খোরাক ছিল, মানে কবিতা লেখা, সেই দিকে। আর এই সিদ্ধান্তটাই কিন্তু তার জীবনকে এবং বলা যায় ইতিহাসকেও একটা নতুন দিকে নিয়ে গেল। কিন্তু তার আইনজীবী বা শিক্ষক পরিচয়টা আসলে কিছুই না। তার আসল পরিচয়, তার সবচেয়ে বড় অবদানটা ছিল তার চিন্তার জগতে। তার লেখা, তার দর্শন এমন একটা জাগরণ তৈরি করেছিল যে একটা পুরো জাতিকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। ব্যাপারটা বুঝতে হলে তখনকার সময়টাকে একটু ভাবতে হবে। উপমহাদেশের মুসলিম সমাজ তখন একরকম স্থবিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, নিজেদের পরিচয় নিয়ে সংকটে ভুগছে। ঠিক সেই সময়েই ইকবালের লেখাগুলো একটা মশাল জ্বালিয়ে দিল। তার কাজ ছিল ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলার মতো একটা ব্যাপার। আর এই জাগরণটা তিনি আনলেন কিসের মাধ্যমে? তার কবিতার মাধ্যমে। যেমন ধরুন আসরার-এ খুদি, যেখানে তিনি বলছেন ব্যক্তির আত্মশক্তি বা খুদিকে জাগিয়ে তোলার কথা। আবার রমুজে বেখুদিতে বলছেন সমষ্টি শক্তির কথা। মানে এগুলো শুধু নিছক কবিতা ছিল না, এগুলো ছিল একটা পুরো দর্শন, আত্মপরিচয় খুঁজে পাওয়ার একটা রোডম্যাপ। শেষ পর্যন্ত 1938 সালের 21শে এপ্রিল লাহোরে এই মহান মানুষটির জীবন শেষ হয়। কিন্তু শরীর চলে গেলেও তার চিন্তা, তার দর্শন কিন্তু অমর হয়ে রইল। তো সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিভাবে মাত্র একজন মানুষের কথা, তার লেখা একটা গোটা প্রজন্মকে জাগিয়ে তুলতে পারে, ইতিহাসের চাকাটাই ঘুরিয়ে দিতে পারে? আল্লামা ইকবালের জীবনটা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়।